আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ আয়োজনে থাকবে জ্যামিতি থেকে মোট 10টি চ্যাপ্টার আর 10টি চ্যাপ্টার থেকে একটি মাত্র নোট তৈরি করা, যেখানে রয়েছে প্রায় 12 থেকে 14টি পেজ। প্রাইমারির পরীক্ষার এমসিকিউগুলো ফেস করার জন্য অথবা সঠিক আনসার করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে প্রশ্নগুলো একটু থিওরিটিক্যাল টাইপের আসে সেগুলো অন্তত 1 থেকে 2 বার করে পড়ে নিব, এবং এই থিওরিগুলো রিলেটেডই কিন্তু অনেক ধরনের ম্যাথমেটিক্যাল সলিউশন আছে, সেগুলো আমরা পরপর চ্যাপ্টারগুলোতে দেখব। সেগুলোর চিত্র পরবর্তীতে দেখলে আপনাদের জন্য বুঝতে আরও বেশি সহজ হবে। এখন আমার সাথে সাথে মনোযোগ দিয়ে পড়ে নিন। পরিসীমা কাকে বলে? পরিসীমা হচ্ছে কোনো ক্ষেত্রের সীমানা নির্ধারক যেই বক্ররেখার মোট দৈর্ঘ্যকে পরিসীমা বলা হয়। যে কোনো ধরনের সীমানা নির্ধারক অর্থাৎ ডিমার্কেশন যাকে বলা হয় সীমানা নির্ধারক, সেগুলোর মোট দৈর্ঘ্যকেই বলা হয় পরিসীমা। এক সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সাধারণত সমকোণী ত্রিভুজ আমরা এভাবেই এঁকে থাকি, যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখন আপাতত দেখাচ্ছি না, বিস্তারিত আমরা আলোচনা করব পরবর্তী ধাপগুলোতে। এখন শুধু শুনে মনে রাখার চেষ্টা করবেন। ত্রিভুজ কাকে বলে? 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। 3টি সরল রেখা যখন একটি ক্ষেত্রে মিলিত হয়, বা 3টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের 2টি বাহু সমান, এখানে মূল কন্ডিশন হচ্ছে 2টি বাহু সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। বিষমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের 3টি বাহুই হচ্ছে অসমান। প্রথমেই বলা হচ্ছে কিন্তু বিষম, বিষম বলতে নট সম, সম নয় অর্থাৎ সমান নয়, তাহলে অসমান। 3টি বাহুই যখন অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। সূক্ষ্মকোণ কাকে বলা হয়? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, 90 ডিগ্রি থেকে ছোট। আর সমকোণ কোণটি তাহলে? সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এর সমান, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি এর সমান। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ, সমকোণ থেকে ছোট হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ থেকে বড় হচ্ছে স্থূলকোণ। স্থূল বানানটা কিন্তু দীর্ঘ উকার দিয়ে হবে, স্থূলকোণ, যেটি 180 ডিগ্রি থেকে ছোট কিন্তু 90 ডিগ্রি থেকে বড়। আর সরল কোণ কাকে বলে? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি এর সমান কোণ, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি এর সমান কোণ। খেয়াল করুন স্থূলকোণ এবং প্রবৃদ্ধ কোণের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি থেকে ছোট। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। 180 থেকে বড়, 360 থেকে ছোট। পূরক কোণ, দুই কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয়, দুই কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ একটি হতে পারে 40 আর একটি হতে পারে 50, অর্থাৎ 50 আর 40 মিলে হচ্ছে 90, তখন সেটা পূরক কোণ। হতে পারে 30 অথবা 60, 30 যোগ 60 সমান 90, অর্থাৎ দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হলেই দুইটির একটি অপরটির পূরক কোণ। সম্পূরক কোণ কোনটি? দুইটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয়, দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক কোণ, আর দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি আরেকটির সম্পূরক কোণ। এখন খেয়াল করুন সম্পূরক কোণের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি আর এ পাশের কোণটা হচ্ছে 80 ডিগ্রি, দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটি আরেকটির সম্পূরক কোণ। সূক্ষ্মকোণের চিত্র যদি আমি আঁকি তাহলে দেখেন এইখানে 90 ডিগ্রির যে ছোট কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, এই কোণটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, আর দেখেন এই পুরো কোণটা হচ্ছে কিন্তু সমকোণ। তাহলে সমকোণ কোণটা?
সমকোণ হচ্ছে এই যে এটা, অর্থাৎ এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি একটা লম্ব হয় তাহলে লম্বের দুই পাশের যে কোণ, এই দুইটা কোণই হচ্ছে 90 ডিগ্রি, এদিকে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে স্থূলকোণের চিত্রটা কীরকম হবে? স্থূলকোণের চিত্রটা এরকম হতে পারে, যেমন আপনি যদি একটু আগে যেটা দেখেছি আমরা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এইখানে যে কোণটা হয়েছে এটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই সেটা 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে কোণটা হবে এরকম। অর্থাৎ এতটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর এই বাকি অংশটা হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম। 180 ডিগ্রি কিন্তু এই যে এই সরল রেখাটা, এই সরল রেখাটা পুরোটাই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার এই পুরো সরল রেখার যদি পুরোটা কভার না করে, সেই ক্ষেত্রে যেমন এখানে আমি যদি বলি বি সি এ অথবা এ সি ভি, এই পুরো যে কোণটা এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে সরল কোণের চিত্র কীরকম হবে? সরল কোণ হবে এরকম। সরল রেখা, এখানে ধরেন যে একটা বিন্দু, আর এই যে কোণটা এটা হচ্ছে সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। এটা হচ্ছে একটি বৃত্ত। খেয়াল করুন, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর পুরোটা হচ্ছে একটি বৃত্তচাপ। একটা দিয়ে হচ্ছে আপনি অনেকগুলো প্রশ্ন আমরা এখন দেখাবো। পুরোটা হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, যদি আর এই পুরোটার যেই যোগফল বা সমষ্টি সেটা কিন্তু হচ্ছে পরিধি। যেহেতু এটা হচ্ছে পরিধি, দেখেন এখানে যা এর সংজ্ঞায় কি বলা আছে, বৃত্তের পরিধিস্থ, অর্থাৎ বৃত্তের পরিধি কোণগুলো এই যে এটা, এই যে আমাদের যে পার্শ্ব রাস্তা সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এই পরিধিস্থ অর্থাৎ পরিধির সাথে লাগানো দুইটি সংযোজক সরল রেখা কে জ্যা বলা হয়। যদি আমি এই যে এটা কিন্তু পরিধির সাথে সংযোজক যে রেখাটা এটা কিন্তু হচ্ছে একটা যা। তাহলে এই যে চাপটা আমরা বৃত্তচাপের ভিতরে যেই রেখাটা অঙ্কন করলাম সরল রেখা, সেটা হচ্ছে যা। এটা তো পুরো বৃত্ত কভার করেনি, অর্থাৎ যদি বৃত্তের এর চেয়ে বড়, যেমন কেন্দ্র থেকে দেখেন বৃত্তের দীর্ঘতম যা কিন্তু এটি, কারণ এটি কিন্তু দীর্ঘতম না, এটা হচ্ছে একটু ছোট, আর এটা হচ্ছে যেটা আঁকলাম সেটা হচ্ছে বৃত্তের দীর্ঘতম যা, অর্থাৎ বৃত্তের দীর্ঘতম যাকে বলা হয় ব্যাস। তাহলে এই যে রেখাটা আঁকলাম সেটা হচ্ছে কি ব্যাস। আমি এখানে লিখে দিই ব্যাস। ব্যাসকে অন্যভাবে কি বলা হয়? বৃত্তের পরিধিস্থ যে কোনো দুইটি বিন্দুর সঙ্গে সরলরেখা কেন্দ্রগামী হলে, যেমন এই যে কেন্দ্রগামী হয়েছে, এখানে কিন্তু কেন্দ্র ছিল, কেন্দ্রগামী হলে তাকে বৃত্তটির ব্যাস বলা হয়। বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে ব্যাস বলা হয়। দেখেন তিনটা সংজ্ঞা কিন্তু আমরা দেখলাম। একটা হচ্ছে বৃত্তের দীর্ঘতম যাকে বলা হয় ব্যাস। বৃত্তের পরিধিস্থ যে কোনো দুই বিন্দুর সঙ্গে সরলরেখা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তটির ব্যাস বলা হয়, যেমন কেন্দ্রগামী হয়েছে। আবার বৃত্তের কেন্দ্র ছেদকারী, কেন্দ্র ছেদ করেছে এবং এটি হচ্ছে একটি যা, এই যাকে বলা হয় ব্যাস। আচ্ছা, এখন ব্যাসার্ধ কি? বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে, এটা তো বৃত্তের পরিধি, এই পুরোটাই হচ্ছে বৃত্তের পরিধি। এটার যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে, যদি আমি এদিক থেকে শুরু করি, এটা তো পরিধি, পরিধির যে কোনো বিন্দু থেকে, এটা ধরেন একটা বিন্দু, যে কোনো বিন্দু থেকে যদি কেন্দ্রকে বা কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এখান থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাসার্ধ।
আর এই বৃত্তচাপটা যদি আপনাদের মনে থাকে বা ক্যাচ করতে পারেন তাহলেই কিন্তু অনেক প্রশ্ন এবং যে থিওরিগুলো আছে সেগুলো কিন্তু সহজে অ্যান্সার করতে পারবেন। আমরা আবারও দেখি যে বৃত্তের পরিধস্থ যে কোনো দুইটি সংযোজক সরল রেখাকে যা বলা হয়, যেমন এটা যা ছিল, এই পুরোটা হচ্ছে বৃত্তচাপ, আর এটার যে যোগফল সেটা হচ্ছে পরিধি, অর্থাৎ এই পার্শ্ব যেগুলো স্পর্শ করেছে। যা গেল, বৃত্তচাপ গেল, পরিধি গেল, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন ব্যাসার্ধ কোনটি? বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। এখন ব্যাস কোনটি? ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র ছেদকারী যাকে ব্যাস বলা হয়, অথবা বৃত্তের দীর্ঘতম যাকে ব্যাস বলা হয়। দ্বিতীয় অধ্যায়ে দেখি আমরা যে কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিস্থ কোণ। খেয়াল করুন বহিস্থ কোণ কাকে বলে। যদি আমি একটি কোণ আঁকি, যেমন এটা হচ্ছে একটি কোণ, কোণের নাম দিতে পারি আমি এ বি সি। আচ্ছা, বলা হচ্ছে যে একটি ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে, বাহুটা আমি এদিকেও বর্ধিত করতে পারি, এদিকেও বর্ধিত করতে পারি। যদি এই দিকে বাহুটা বর্ধিত করি, যেই কোণটা উৎপন্ন হলো, এই যে এইখানে যেই কোণটা উৎপন্ন হলো, এটি হচ্ছে এখানে বহিস্থ কোণ। এই কোণটাই হচ্ছে বহিস্থ কোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। যদি আমি একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজটা হতে পারে এ বি সি, অর্থাৎ এ কোণ, বি কোণ আর সি কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি হবে। ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের সমষ্টি। আমরা জানি একটা ত্রিভুজকে যদি আমি বর্ধিত করি, ত্রিভুজের বর্ধিত যে কোণটি উৎপন্ন হয় সেটি কিন্তু বহিস্থ কোণ। এখন দুই দিকে যদি আমি বর্ধিত করি, যেমন আমরা এখানে কিন্তু দেখেছিলাম একদিকে আমরা বর্ধিত করেছিলাম, এ পাশেও যদি আমরা বর্ধিত করি তাহলে তার কি অবস্থা হবে সেটাই এখানে বোঝানো হচ্ছে। বহিস্থ যে কোণ দ্বয়, অর্থাৎ দুইটা কোণ, এর সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ দুই সমকোণ সমান কত? এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এটি 180 ডিগ্রির চেয়ে বেশি হবে। পরের প্রশ্নটা দেখেন, ত্রিভুজের যে কোনো দুইটি বহিস্থ কোণের সমষ্টি হবে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। একই ধরনের প্রশ্ন। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক হবে? খেয়াল করুন প্রশ্নটি আবার পড়ুন। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে, ধরেন এটা একটি ত্রিভুজ, এর একটি বাহু আমি বর্ধিত করলাম, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এটি। আচ্ছা, উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? এটি হচ্ছে তার বিপরীত যে অন্তস্থ কোণগুলো আছে সেগুলোর সমষ্টির সমান হবে। এটা হচ্ছে আমরা জানি বহিস্থ কোণ। এটার যেই পরিমাণ, এই ভিতরের যে অন্তস্থ কোণ আছে এই দুইটার পরিমাণের সমান, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের মধ্যমা কোনটি? এই ত্রিভুজের মধ্যমা আমি যদি এটা আঁকি তাহলে হচ্ছে এটা মধ্যমা। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে 2:1-এ বিভক্ত করে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখার তৃতীয় বাহুর অর্ধেক হবে। সেটা আবার কি রকম? আপনি খেয়াল করুন, যদি আমি এখানে একটা ত্রিভুজ আঁকি, এটি হচ্ছে একটি ত্রিভুজ, ত্রিভুজের নাম দিতে পারি আমি এ বি সি। আচ্ছা, এর দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, এখানে একটা এই মধ্যবিন্দুর সংযোজক রেখা, এটা দিয়ে যদি আপনি তৃতীয় আরেকটা বাহু আঁকেন তাহলে এই যে এটা হতে পারে ডি, এটা হতে ই,
এটা ই আর হচ্ছে এটা এফ। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখার তৃতীয় বাহুর অর্ধেক। কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। কীরকম সেটার উদাহরণ আমরা একটু চিত্র এঁকে দেখাচ্ছি আপনাদের। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এর যে সমদ্বিখণ্ডকগুলো আছে এটা যদি মধ্যবিন্দু হয়, এই যে সমদ্বিখণ্ডকগুলো এগুলোর এই যে কেন্দ্রটা এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। অর্থাৎ কোণগুলোর সমদ্বিখণ্ডক সমূহের মিলন কেন্দ্রকেই বলা হয় অন্তঃকেন্দ্র। কোনো ত্রিভুজের তিন বাহুর অন্তর্বৃত্তের স্পর্শক। স্পর্শক কীরকম? স্পর্শক হচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা বৃত্ত, এর পাশে যদি একটি রেখা আসে তাহলে হচ্ছে এই যে রেখাটা এটা হচ্ছে স্পর্শক। ত্রিভুজের মধ্যমা কয়টি? দেখেন এখানে একটা, দুইটা, তিনটা। আচ্ছা চিত্রটা দেখাই আমরা, একটা, দুইটা, তিনটা, তাহলে ত্রিভুজের মধ্যমা হচ্ছে তিনটি। ত্রিভুজের মধ্যমা ত্রয়ের, এখানে মূলত হচ্ছে মধ্যমা ত্রয়ের অর্থাৎ তিনটি মধ্যমা ত্রয়ের। তাহলে এটা আমি একটু লিখে দিচ্ছি, ত্রয়ের। এটা যদি মূল বিন্দু হয়, কেন্দ্র হয়, তাহলে হচ্ছে এই যে মধ্যমা ত্রয়, তিনটা মধ্যমা, এর যে পরিসীমা মানে এর যে সমষ্টি সেটা হচ্ছে মূল ত্রিভুজের পরিসীমা অপেক্ষা ক্ষুদ্রতর, কারণ টোটালটা থেকে কিন্তু এটা ক্ষুদ্রতর। পরেরটা খেয়াল করুন, চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি এর পরিসীমার অর্ধ অপেক্ষা বৃহত্তর। চতুর্ভুজের কর্ণ কোণগুলো আবার, যদি আমি একটি চতুর্ভুজ আঁকি, এখানে দেখেন এটা যদি একটি চতুর্ভুজ হয় তাহলে এটা যদি মূল বিন্দু হয় তাহলে এর সংযোজক যে রেখাংশগুলো আছে, এই যে এটি হচ্ছে একটি কর্ণ, আবার এটা হচ্ছে আরেকটি কর্ণ। অর্থাৎ এই কর্ণদ্বয়ের সমষ্টি, এই দুইটা কর্ণদ্বয়ের সমষ্টি টোটাল যে পরিসীমা এর অর্ধেক অপেক্ষা বৃহত্তর। কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তিনটা বাহুকে যদি আপনি বর্ধিত করেন সেটা কীরকমভাবে? তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আপনি যদি তিন বাহুকে, অর্থাৎ এটি একটি বাহু, এটা যদি বর্ধিত করেন, তারপরে হচ্ছে এটাকে যদি বর্ধিত করেন এদিকে, এটাকে যদি এইদিকে বর্ধিত করেন, তাহলে এর উৎপন্ন যে বহিস্থ কোণগুলো আছে তা হচ্ছে 360 ডিগ্রির সমান। কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ হয় তাকে বলা হয় বরকেন্দ্র। আচ্ছা, এটা হচ্ছে একটা বিন্দু, এর যে মধ্যমাগুলো আছে এটা যেখানে ছেদ করেছে এটা হচ্ছে বরকেন্দ্র। কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র। পরিকেন্দ্র যদি আমরা চিত্র আঁকি তাহলে যেটা হয়, এটা হচ্ছে মধ্যমা, এদিকে যদি একটা রেখা আঁকি, এদিকে যদি একটা রেখা আঁকি, তাহলে এটা হচ্ছে পরিকেন্দ্র। অর্থাৎ ত্রিভুজের তিনটি যেই লম্ব এর মিলনস্থল বা তিনটা লম্ব এর যে সংযোজক বিন্দু সেটাই হচ্ছে পরিকেন্দ্র। দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানটি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে? ত্রিভুজ সর্বসম কখন হয়? যখন দুইটা বাহু এবং এর অন্তর্ভুক্ত কোণ সমান হয়, তিন বাহু যখন সমান হয়, দুই কোণ এবং এক বাহু যখন সমান হয়। কিন্তু তিনটি কোণ সমান হলে সেই ত্রিভুজটা সর্বসম নাও হতে পারে। পরের প্রশ্নটা দেখেন,
অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে ক্ষুদ্রতম কোণটির পরিমাণ কত হবে? এই ক্ষেত্রে একটু ক্যালকুলেশন আছে। এখানে দেওয়া আছে 30, কিন্তু 30টা কিভাবে হলো? অর্ধবৃত্তস্থ ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি, একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি মনে করেন যে সূক্ষ্মকোণ যেটা চাওয়া হয়েছে, অর্থাৎ ক্ষুদ্রতম কোণ, সূক্ষ্মকোণ যেটা চাওয়া হয়েছে, এটাকে যদি x ধরি, তাহলে যদি আমরা এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি জানি, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণটা যদি আমি ধরি x, ধরেন যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে x, তাহলে একটি আরেকটির দ্বিগুণ, অর্থাৎ এটা যদি x হয়, এর পরেরটা হবে দ্বিগুণ অর্থাৎ 2x যোগ আরেকটা কোণ আমরা জানি যে 90 ডিগ্রি, কারণ ক্ষুদ্রতম অর্ধবৃত্তস্থ ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা ধরেন যে 90 ডিগ্রি সমান সমান হচ্ছে টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি পেলাম? 3x, আর ওই পাশে পেলাম 180 মাইনাস হচ্ছে 90, অর্থাৎ থাকলো আমার 90 ডিগ্রি। তাহলে এক্সকে যদি আমরা রাখি তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে পাই হচ্ছে 30 ডিগ্রি। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণদ্বয়, যদি এখানে একটা ত্রিভুজ হয়, এর এই বাহুটা ধরেন যে 90 ডিগ্রি, তাহলে এর সংলগ্ন অর্থাৎ এই কোণ এটা হচ্ছে, এই দুইটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে একটা সূক্ষ্মকোণ, এখানেও একটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ অবশ্যই সেটা হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা হচ্ছে একটি। এখানে দেখেন একটা ম্যাথ টাইপের একটা প্রশ্ন আছে। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 4, 7, 8, এর পরিসীমা যদি 38 সেন্টিমিটার হয়, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য কত? ত্রিভুজের 3 বাহু কিন্তু দেওয়া আছে এখানে 4, 7 এবং 8। আমি যদি মনে করি যে ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে যে 4x, 7x এবং 8x, এই তিনটা যদি ধরি, তাহলে এই তিনটার সমষ্টি, তিনটাকে যদি যোগ করি, তিনটার সমষ্টি হয় এখানে পরিসীমা। 3 যেই অনুপাত, 3 অনুপাতের সমষ্টি হচ্ছে পরিসীমা, আর পরিসীমা দেওয়া আছে 38। তাহলে লিখে ফেলি 38। এখানে কত? 8, 7, 15, 8, 4 হচ্ছে 19, অর্থাৎ 19x ইজ ইকুয়াল 38। x সমান সমান আমরা পেলাম 2। আচ্ছা, x সমান সমান যদি 2 পাই, তাহলে আমরা এখানে কিন্তু ধরেছিলাম যে 4x, 7x, 8x। এখন তাহলে প্রত্যেকটা বাহু কত? 2 দিয়ে যদি আমরা গুণ করি, 4 2 গুণে হচ্ছে 8, 7 2 গুণে হচ্ছে 14, আর 8 2 গুণে হচ্ছে 16। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। উত্তর হবে এটি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান কোন ক্ষেত্রে সত্য? ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, একটু আগে আমরা যে একটা ম্যাথ করেছি যে 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, অর্থাৎ এইটা হচ্ছে সকল ত্রিভুজের জন্য সত্য। সকল ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে সত্য, শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে নয়, সকল ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে এটা সত্য। যে ত্রিভুজের শির কোণকে সমদ্বিখণ্ডিত করলে ভূমিও সমখণ্ডিত হয়, তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। যদি এই ত্রিভুজটা এরকম হয়, আর এর শিরকোণ হচ্ছে এটি, এটা যদি আমি
সমদ্বিখণ্ডিত অর্থাৎ দুই খণ্ডে বিভক্ত করি, এই যে দুই খণ্ডে বিভক্ত করলাম, তাহলে এখানে যে ভূমিটা আছে এই ভূমিটা এটাও কিন্তু দ্বিখণ্ডিত হয়েছে। অর্থাৎ এটাই বলা হয়েছে যে ত্রিভুজের শিরকোণকে অর্থাৎ মাথার যে কোণটা এটাকে যদি আমি সম দুই ভাগে বা সমদ্বিখণ্ডিত করি তাহলে এর যে ভূমিটা আছে ওই ভূমিটাও সমদ্বিখণ্ডিত হয়, আর তাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের শিরকোণের সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি সমদ্বিবাহু অর্থাৎ দুই বাহু সমান। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক। সমকোণে সন্নিহিত বাহুদ্বয়ে একটি দৈর্ঘ্য 12 একক যদি হয় তাহলে অপরটি কত? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 144 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 একক। আচ্ছা, এখন খেয়াল করুন যে দুইটা অর্থাৎ সন্নিহিত বাহুদ্বয় দুইটি, একটির দৈর্ঘ্য হচ্ছে 12 আরেকটির দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে অপর বাহু আমরা কি পাই? 144কে আমরা যদি এক বাহু দিয়ে ভাগ করি তাহলে কয়টা বাহু? দুইটা বাহু, তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা পাই 24। 12 দিয়ে 144-এ 12 যায়, 12 বার যায়, অর্থাৎ 12 আর 2 গুণ করলে হচ্ছে 24। উত্তর হবে এখানে 24। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 70 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত? একটি যদি 70 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণটি, আমরা জানি চতুর্ভুজের দুই কোণের সমান হচ্ছে 180 ডিগ্রি। দুই কোণের সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে দেওয়া আছে যে একটি কোণ হচ্ছে 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি কোণ আমি বাদ দিলে কি পাই? পাই হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 110 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখেন, বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণটি কত? তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 75 ডিগ্রি, পেলাম আমি 105 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কি কোণ হবে? প্রত্যেকটি হবে সূক্ষ্মকোণ। কিভাবে সূক্ষ্মকোণ হবে? এটা যদি সমকোণ হয়, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে কোণটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি যে কোণগুলো আছে দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, কারণ তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয় আর এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা টোটাল তিন কোণের সমষ্টি পাবো 180 ডিগ্রি। এই যে দুইটা কোণ, এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 50 ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত? একটি কোণ যদি 50 ডিগ্রি হয় অপর কোণ কত? টোটাল হচ্ছে 90 ডিগ্রি, এর থেকে 50 যদি বাদ দেন তাহলে পাবেন হচ্ছে 40 ডিগ্রি। একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত? আমরা জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, এর মধ্যে তিন কোণের সমষ্টি হচ্ছে 280 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 360 থেকে 280 ডিগ্রি যদি বাদ দেন তাহলে আপনি পাবেন 80 ডিগ্রি। উত্তর হবে 80 ডিগ্রি। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর অনুপাত 3, 5 এবং 7 হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে কত? দেখেন এখানে উত্তর দেওয়া আছে 9 সেন্টিমিটার। কিভাবে 9 সেন্টিমিটার হলো? খেয়াল করুন, বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 3, 5 এবং 7। 3, 5 এবং 7, আমি যদি বাহুগুলোকে ধরি 3x, 5x এবং 7x, তাহলে কি দাঁড়ায়? বলা আছে যে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 45 সেন্টিমিটার, অর্থাৎ 3, 5 এবং 7 এই তিনটার সমষ্টি হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা যোগ করি, 3x, 5x এবং 7x মিলে হবে 45 সেন্টিমিটার। 7, 5, 12, 12 আর হচ্ছে 3, 15, তাহলে 15x ইজ ইকুয়াল 45 সেন্টিমিটার। x সমান সমান হচ্ছে 3 সেন্টিমিটার। x যদি 3 সেন্টিমিটার হয় তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
এখানে তিনটা বাহুর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 3। আর এক্স এর মান পেলাম আমরা হচ্ছে 3, অর্থাৎ 3-এর সাথে 3x এর সাথে যদি আমি x এর মান 3 বসাই তাহলে আমরা পাবো 9 সেন্টিমিটার। যদি এখানে বলা হতো যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, তাহলে হচ্ছে 7, তাহলে 3 সাথে 21, 3-এর সাথে 7 গুণ করলে হতো 21। যদি বলা হতো যে ত্রিভুজের মধ্যম যেই বাহুটা আছে ওই মধ্যম বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে 3 5 15, অর্থাৎ 15 সেন্টিমিটার হতো। যেহেতু এখানে ক্ষুদ্রতম চাওয়া হয়েছে তাহলে 3 3-এ গুণ করলে হচ্ছে 9 সেন্টিমিটার। উত্তর হবে 9 সেন্টিমিটার। 3 কোণ দেয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কি ত্রিভুজ বলা হয়? তাদেরকে বলা হয় সদৃশ ত্রিভুজ। একটি ত্রিভুজের ভূমির পরিমাণ 4 মিটার, উচ্চতা 3 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেহেতু এখানে হাফ ইন্টু ভূমি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাই? 3 4-এ হচ্ছে 12, উপরে যাবে 12, নিচে হচ্ছে 2, পেলাম আমরা 6, অর্থাৎ 6 সেন্টিমিটার হচ্ছে এর উত্তর। একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম আর লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজ কত? ভূমি যদি 3 মিটার হয়, ভূমি যদি 3 মিটার হয় তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে লম্ব অতিভুজ থেকে 1 মিটার কম। ভূমি যদি হয় 3, তাহলে দেখেন ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, তাহলে লম্ব ছিল 4। আবার লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি, লম্ব যদি 4 হয় তাহলে অতিভুজ হবে 5, তাই এখানে উত্তর হচ্ছে 5। একটি ত্রিভুজের দুই কোণের অনুপাত তৃতীয় অনুপাতের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হলে সেটি হবে 90 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে এর ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তার ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার। এখানে 10টা চ্যাপ্টারের উপরে যত নোট আছে সবগুলো আজকে আমি স্ক্যান করে দিয়ে দিচ্ছি, আপনারা শুধু চোখ বুলাবেন আর প্রত্যেকটা কোশ্চেন এখান থেকে সলভ করা হবে। যে ম্যাথগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।